আচ্ছা, আমি অনেকগুলো ব্যর্থতার লিস্ট নিয়ে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। অনেকগুলো ব্যর্থতা, ফেইলিওর জুলাইয়ের পরে। আমাদের এক নম্বর ফেইলিওর হচ্ছে যখন একজন শহীদের স্ত্রী আমার কাছে এসে যখন উনি বলছেন বারবার যে আমার স্বামীকে তো আর ফিরাই দিতে পারবেন না, কিন্তু যাদেরকে ধরা হয়েছিল তাদেরকে আবার কোর্ট আবার জামিন দিয়ে দিচ্ছে, তারা আবার ঠিক আমার বাড়ির সামনে দিয়ে এখন ঘোরাঘুরি করে, আবার ঠিক আগের মতো করে, ঠিক যেভাবে 5 আগস্টের পূর্বে তাদের দাম্ভিকভাবে তাদের পথ চলা ছিল, ঠিক এখন আগের অবস্থার মতোই তাদের স্বাভাবিক জীবনযাপন করছে। 5 আগস্টের পূর্বের আওয়ামী লীগ যেভাবে স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করত, এখন এসেও স্বাভাবিক অবস্থায় জীবনযাপন করে। এটা আমাদের ব্যর্থতা। এই ব্যর্থতা আসিফ নজরুল স্যারেরও ব্যর্থতা। আমরা ওনার কাছে জানতে চাই, জানুয়ারি মাসে কথা ছিল ট্রাইব্যুনাল 2 গঠন করার, এটা মে মাস, আজকে মে মাসের 16 তারিখ। আমরা স্পষ্টভাবে আপনার কাছে উত্তর চাই, কেন মে মাসের 16 তারিখ হয়ে যাওয়ার পরেও দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন হওয়ার কথা থাকলেও এখনো পর্যন্ত গঠন হয় নাই? আমরা আপনার কাছে জানতে চাই, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত যে আসামিরা রয়েছে, তারা যখন কোর্টে যায় কোন কোন বিচারক তাদেরকে জামিন দিয়ে দেয়, কারা তারা, এবং এসবের পিছনে কাদের ইন্ধন রয়েছে, সেগুলোকে আপনি আমাদের সামনে প্রকাশ করুন। আপনি বারবার বলেন যে আপনাকে ভিলেন বানানো হচ্ছে, আপনি বারবার বলেন যে আপনাকে মিসআন্ডারস্টুড করা হচ্ছে। তাহলে যে সত্য ঘটনা, আপনাকে যদি কেউ কাজ করতে না দেয়, আপনাকে যদি কাজ করতে কেউ বাধা দেয়, বা আপনাকে কাজ করতে কেউ যদি কোনো ধরনের প্রেসারে রাখে, সেটা আপনি জাতির সামনে উপস্থাপন করুন। আমরা স্পষ্ট করতে চাই, আওয়ামী লীগের বিচার, খুনিদের বিচার ছাড়া, আপনারা যদি মনে করে থাকেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা বিচার ছাড়া আপনাদের অন্য কোনো বড় সংস্কার রয়েছেন, তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন। খুনিদের বিচার হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের প্রধান এবং প্রথম সংস্কার। আমরা এই সংস্কারটিকেই প্রথমেই দেখতে চাই। এই পাশ থেকে একটা স্লোগান আসছে, আমি এই স্লোগানটার বিরোধিতা জানাই। নির্বাচন না সংস্কার, এই স্লোগানটা সমস্যাজনক স্লোগান। কারণ এই স্লোগানের মধ্য দিয়ে মনে হয় যে আমরা হয় নির্বাচন চাই, না হয় সংস্কার চাই। বিষয়টা এমন না, আমরা দুইটাই চাই। তবে 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 আমরা চাই বিচার হবে, সংস্কার হবে। এই সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে আমাদের নির্বাচনটা হবে। এখানে আমাদের অভিজ্ঞ রাজনীতিবিদ যারা আছেন, অভিজ্ঞ যারা দীর্ঘ 17-18 বছর ধরে যারা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, আমার পরিবারের অনেক মানুষ রয়েছেন 17-18 বছর ধরে আমরা তাদেরকে বাসায় আসতে দেখি নাই। আমার নানা আছেন এখানে, দীর্ঘদিন ধরে বিএনপি রাজনীতি করছেন, আমরা দেখেছি যে পালিয়ে পালিয়ে দীর্ঘ সময় বেড়াতে হয়েছে। আপনাদেরকে মাথায় রাখতে হবে, আওয়ামী লীগ যে নির্বাচন পদ্ধতি বানিয়ে গিয়েছে, এই নির্বাচন পদ্ধতির খেলার মাঠটা শুধুমাত্র আওয়ামী লীগ যেন খেলতে পারে সেই উপযোগী করে সেই মাঠটা বানানো হয়েছে। সেখানে আপনি খেলতে পারবেন না। আপনি আগে সেই মাঠের সংস্কার চাইতে হবে, নির্বাচন পদ্ধতি সংস্কার চাইতে হবে। আপনারা কি অস্বীকার করতে পারবেন যে এই পদ্ধতির নির্বাচন হয়, সেইখানে একটা ওসি সেখানে নির্বাচন করে দেয়, একটা এসপি নির্বাচন করে দেয়, একটা ইউনো নির্বাচন করে দেয়? তাহলে একই পদ্ধতির যদি আপনার নির্বাচন ব্যবস্থা থাকে, তাহলে এই নির্বাচন এই 5 আগস্টের পরে প্রপার ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন এই নির্বাচন কমিশনের মধ্য দিয়ে সম্ভব নয়। সেই কারণে আমরা আপনাদেরও সহায়তা চাই, যাতে করে আমাদের একটা যেন প্রপার গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার অ্যান্ড পার্টিসিপেটের একটা নির্বাচন হয়। সেটার জন্য নির্বাচন কমিশনের সংস্কার নিয়েও আপনারা কথা বলেন। দুঃখজনক বিষয়, আপনারা জানবেন নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে, আমরা আমাদের থেকে এটা প্রস্তাবনা দিয়েছিলাম, যারা ফেরারি আসামি আছে, যারা গণহত্যার আসামি আছে,
তারা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তাহলে তারা সশরীরে এসে তারা হচ্ছে পেপার সাবমিট করতে হবে। আপনারা জানেন নির্বাচন কমিশন সেটার বিরোধিতা জানিয়েছে। আমরা নির্বাচন কমিশনের কাছে জানতে চাই যে আপনারা কাদের পারপাস সার্ভ করছেন। দূষণরা যদি নির্বাচনে অংশগ্রহণ করতে চায় তারা সশরীরে এসে তাহলে নির্বাচন কমিশনে তাদের পেপার সাবমিট করতে হবে। এটাতে সমস্যা কোথায়? এটাতে সমস্যা কোথায়? আমরা চাই এই কাঠামো পরিবর্তনের মধ্য দিয়ে আমরা চাই আসিফ নজরুল স্যার থেকে শুরু করে স্যার আমরা আপনার উপরে ভরসা রেখেছি, আপনি দীর্ঘ সময় ভোকাল ছিলেন, শিক্ষার্থীদের পাশে ছিলেন। আমরা বিশ্বাস করতে চাই আপনি শিক্ষার্থীদের এই আস্থা আশা আকাঙ্ক্ষার আপনি হচ্ছেন যথাযথ মর্যাদা দিবেন। দ্বিতীয়ত, আপনারা ভুলে গেলে চলবে না, আওয়ামী লীগকে আমরা কার্যক্রম নিষিদ্ধ করতে পেরেছি, কিন্তু আওয়ামী লীগকে যারা ডোনার, আওয়ামী লীগের যে ফাইন্যান্স, আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা, সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট। আমি যেহেতু কুমিল্লাতে আছি, কুমিল্লার অনেক উপজেলা রয়েছে, সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে, বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে। এখানে বিএনপির আপনারা যারা রয়েছেন আপনারা আমাদেরকে শত্রু জ্ঞান করেন না, এটা আমি আপনাদের ভালোর জন্য বলছি। কুমিল্লার অনেক উপজেলা রয়েছে যেখানের সব দলের রাজনীতি এখন আওয়ামী লীগের টাকার কাছে বিক্রি হয়ে গিয়েছে। তাই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই, এই আওয়ামী লীগের অর্থনৈতিক কাঠামোকে আপনি ইনট্যাক্ট রেখে আপনি কখনোই সংস্কার কার্যক্রম এবং নির্বাচন কার্যক্রম আপনি যথাযথভাবে ঠিক করতে পারবেন না। এবং বিএনপির নেতাকর্মী, ত্যাগী নেতাকর্মীরা এখানে যারা রয়েছেন আপনারা কি অস্বীকার করতে পারবেন আওয়ামী লীগের যে পরিমাণ টাকা তাদের রয়েছে অবৈধ উপায়ে ইনকাম করা, আপনি যে ফেয়ার ইলেকশনে আপনি সেখানে যথাযথভাবে আপনি কম্পিট করতে পারবেন? কোনোভাবেই সম্ভব না। সেই জায়গায় গণতন্ত্রের জন্য, বাংলাদেশের জন্য, পরবর্তী বাংলাদেশের জন্য আমাদের নিজেদের মধ্যে পলিসি নিয়ে আর্গুমেন্ট থাকবে, ডিসকাশন থাকবে, মতবিরোধ থাকবে, কিন্তু সেইখানে কোনোভাবেই গণহত্যার দায়ে অভিযুক্ত আওয়ামী লীগকে আমরা কোনোভাবেই স্পেস দিতে পারি না। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, আওয়ামী লীগের যে অর্থনৈতিক কাঠামো রয়েছে, আওয়ামী লীগের যে সাংস্কৃতিক কাঠামো রয়েছে, আওয়ামী লীগের অপরাধের বৈধতা উৎপাদনের জন্য যে সাংস্কৃতিক বাহিনী রয়েছে আপনি তাদের সম্পদকে বাজেয়াপ্ত করে সেগুলো জনগণের কল্যাণে সেগুলোকে নিয়োজিত করুন। প্রিয় সহযোদ্ধা, আমরা শুধুমাত্র আওয়ামী লীগ নিয়ে কথা বলি, একই সাথে সাথে আওয়ামী লীগের যে সহযোগী 14 দল, জাপা, মনে আছে ভারত থেকে মিটিং করে এসে বলতো যে এবার আমরা সরকারি দল হব নাকি বিরোধী দল হব, এটা আপার সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিব। এই যে 14 দল রয়েছে, এই 14 দল নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের কি ধরনের চিন্তা সেটা আপনাকে স্পষ্ট করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু আমরা আশাহত অনেক কাজে আমরা এখনো পর্যন্ত বিচার দেখি নাই, এখনো পর্যন্ত আহতদের সম্পূর্ণ পুনর্বাসন দেখি নাই, কর্মসংস্থান দেখি নাই, এখনো পর্যন্ত বিচারের কোনো অগ্রগতি হয় নাই। আওয়ামী লীগ নিয়ে আপনারা যতক্ষণ না পর্যন্ত আমরা রাস্তায় নেমে এসেছি ততক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কোনো পদক্ষেপ দেখি নাই। সেই জায়গা থেকে আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই ধোঁয়াশাগুলো আপনারা স্পষ্ট করবেন। সর্বশেষ এই বিষয়ে আমাদের কথা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ক্ষেত্রে কম্প্রোমাইজিং। মানবিক করিডোর নিয়ে আপনি আপনাদের অবস্থান স্পষ্ট করবেন। আমরা কোনোভাবেই আমরা আমাদের দেশের সার্বভৌমত্ব এবং আমাদের এই দেশকে কখনোই কোনো পরাশক্তির কাছে আমরা কোনোভাবে আমরা বন্ধক দিব না। আমাদের এই দেশ ভারতের নয়, ভারতের আধিপত্য থাকবে না, এখানে পিন্ডির আধিপত্য থাকবে না, এখানে কোনো মার্কিন আধিপত্য থাকবে না, কোনো পরাশক্তির আধিপত্যের ক্ষেত্র এই বাংলাদেশকে আমরা কোনোভাবেই হতে দিব না। সুতরাং মানবিক করিডোর নিয়ে যে প্রশ্নগুলো এসছে, এই প্রশ্নগুলো জাতির সামনে এটির যথাযথ স্পষ্ট উত্তর দিয়ে জাতিকে যথাযথ পথ প্রদর্শন করুন। এবং এই মানবিক করিডোর নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থান আমরা স্পষ্ট একটা অবস্থান দেখতে চাই, ধোঁয়াশার মধ্যে আমরা থাকতে চাই না।
এবার এই প্রোগ্রামটি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5ই আগস্টের পর থেকে আমরা নিরলসভাবে চেষ্টা করছি, আমি এই সংগঠনের আহ্বায়ক ছিলাম, আমরা চেষ্টা করছি এটাকে রিঅর্গানাইজ করা, কীভাবে প্রো পিপল করা যায়। আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, আমরা চেষ্টা করছি। আপনাদের কাছে আহ্বান থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা এটা যেন কোনোভাবেই এটাকে কেউ ব্যক্তিভাবে প্রশাসনিকভাবে, আমরা অনেক দুঃখজনক খবর পাই এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে ব্যবহার করে অনেকে তদবির কাজে জড়িয়ে গিয়েছেন। মনে রাখতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ এই গণঅভ্যুত্থানে যারা জড়িত, আপনাদের কাজ তদবির করে প্রশাসনে দরজায় ঘোরা না। আপনাদের প্রতিনিধি হিসেবে, এই গণঅভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে 2 জন ছাত্র উপদেষ্টা রয়েছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করব যাতে করে আপনাদের বিরুদ্ধে কোনো ধরনের নেতিবাচক মতামত দেওয়া যায় বা মন্তব্য করা যায় এমন কোনো কর্মকাণ্ডে আমরা কখনোই জড়িত হব না। সেজন্য প্রশাসনকে বা স্থানীয় সরকারকে যদি আমরা কোনোভাবে সহায়তা করতে পারি আইন শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে, আমরা আইন শৃঙ্খলা রিস্টোর করার ক্ষেত্রে তারা যদি আমাদের হেল্প চায় তাইলে আমরা হেল্প করব, নচেত আমরা কোনো কাজে ইন্টারফেয়ার করা থেকে বিরত থাকব। 2 নম্বর বিষয়, আপনারা একটু রিঅর্গানাইজ করতে হবে নিজেদেরকে। আপনারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যান, সাধারণ মানুষের কাছে যান, তাদের কি প্রয়োজন সেটা শোনার চেষ্টা করেন। আহত শহীদ পরিবারের কাছে যান, আহত শহীদ পরিবারের চিন্তাগুলোকে, আহত শহীদ পরিবারের কষ্টগুলোকে, তাদের প্রয়োজনগুলোকে, তাদের প্রত্যাশাগুলোকে প্রাপ্তির মধ্য দিয়ে একটা যুগপথ মিলনের আপনারা চেষ্টা করেন। এবং আপনাদের প্রথম এবং প্রধান এখন বর্তমানে কাজ হচ্ছে আহত শহীদ পরিবারের প্রয়োজনগুলোকে পূরণ করা। 2 নম্বর, বিচার এবং সংস্কারকে যাতে ত্বরান্বিত হয় সেই দাবিগুলোতে নিয়ে আপনাদের কথা বলা। দুঃখজনক বিষয়, আপনাদেরকে যখন দেখি বা আপনাদের বিভিন্ন বিষয় যখন আমাদের কাছে আসে যে আপনারা বিভিন্ন বিষয়ে, হয়তো সবাই না, কিছু কিছু মানুষ নিজ স্বার্থ হাসিল করার জন্য এই কাজগুলো করছেন, তখন এই বিষয়গুলোকে আমাদেরকে অনেক বেশি আশাহত করে। তো আপনারা এই বিষয়গুলোতে সচেতন থাকবেন। সর্বশেষ, আমাদের আগামী আর 26 দিনের মধ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে কথা দিয়েছেন যে 26 দিনের মধ্যে আমাদের জুলাই ঘোষণাপত্র দিবেন। আমরা এই বিষয়ে ওয়াচফুল রয়েছি। আর 26 কর্মদিবসের মধ্যে যদি জুলাই ঘোষণাপত্র না আসে এবং জুলাই ঘোষণাপত্রে যদি এই জুলাই ঘোষণাপত্রে আমাদের আকাঙ্ক্ষার প্রতিফলন না ঘটে তাহলে কিন্তু আবার আমরা রাস্তায় নামতে বাধ্য হব। প্রিয় সহযোদ্ধা, আমাদের নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। এখানে বিএনপি রয়েছেন, জামাতে ইসলামে রয়েছেন, ইসলামিক আন্দোলন, খেলাফতে মজলিস থেকে শুরু করে ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে আপনারা এখানে রয়েছেন। আপনাদেরকে মাথায় রাখতে হবে আমাদের ঐক্যে যদি ফাটল ধরানো যায় তাহলে লাভটা কার? আমাদের ঐক্য যদি ফাটল ধরানো যায় তাহলে লাভটা হচ্ছে যারা এই দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, তাদের লাভ। সেজন্য যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশেষ করে কুমিল্লার প্রশ্নে, কুমিল্লার উন্নয়নের প্রশ্নে, অগ্রগতির প্রশ্নে আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আমাদের রাজনৈতিক বোধ বিবেচনার ঊর্ধ্বে উঠে কুমিল্লার প্রশ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং একটা দুঃখজনক বিষয় যে আমি যখন বিভিন্ন জায়গায় যাই, মানুষ আমাকে বিভিন্ন বিষয়ের দাবিগুলো জানায়, তো আসলে কি ওই ধরনের ক্ষমতা আমার নাই। আসলে এই যে আমার কাছে মনে হয় আসলেই যদি আমার এত ক্ষমতা থাকতো, আমার রেসপন্সিবিলিটি আছে কিন্তু আমার কোনো অথরিটি নাই। এই জুলাই গণঅভ্যুত্থানের পরে মানে এটা খুবই কষ্টের একটা বিষয়, রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি। আজকে দেখেন কোনো একটা কাজ, কোনো একটা আন্দোলন হচ্ছে, সেখানে গিয়ে আমি কিছু করে দিতে পারছি না। যদি যাই তাহলে বলা হয় কোন কারণে আপনি এখানে আসছেন, আপনি এখানে আসবেন কেন, আসবে উপদেষ্টারা। আবার যদি না যাই তাহলে আপনি আসলেন না কেন। মানে এটা হচ্ছে এক ধরনের, মানে এটা একটা খুব পেইনফুল একটা বিষয়। আপনার রেসপন্সিবিলিটি থাকে কিন্তু অথরিটি থাকে না। তো সেই জায়গা থেকে যে দাবিগুলো এসছে কুমিল্লার বিষয়ে, এই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে আমরা কাজ শুরু করেছি। আমরা বিশ্বাস করি, আমরা ভরসা রাখতে চাই
এই নির্বাচনের আগেই এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনেই কুমিল্লা নামে এই বিভাগ হবে এবং আমরা আপনাদেরকে সাথে নিয়েই আমরা এই কুমিল্লা নামে বিভাগ করব। দ্বিতীয়ত যে ইনফ্রাস্ট্রাকচারাল যে বিষয়গুলো রয়েছে, এয়ারপোর্টের কথা, ইপিজেটের কথা, কর্মসংস্থানের কথা, এই বিষয়গুলো এগুলো হচ্ছে ডুয়েবল, এগুলো হচ্ছে প্র্যাগম্যাটিক দাবি এবং এই বিষয়গুলো হচ্ছে পর্যালোচনার মধ্যে রয়েছে। আমরা আশা করি এগুলো হচ্ছে ধাপে ধাপে হয়ে যাবে। দিন শেষে আমাদের কুমিল্লা মাথায় রাখতে হবে, কোনো কারণে যদি আওয়ামী লীগ ফেরত আসে কুমিল্লাকে একটা আলাদা স্টেট বানাই দিয়ে আমাদেরকে আলাদা করে দিবে, এটা আপনাদেরকে নিশ্চিত থাকতে পারেন। কারণ কুমিল্লা হচ্ছে হাসিনার এবং হাসিনার বাবার দুইজনের দিবা এবং রাত দুইটারই হচ্ছে দুঃস্বপ্ন ছিল হচ্ছে কুমিল্লা। এবং আমরা কুমিল্লার দলমতের ঊর্ধ্বে উঠে একই সাথে সাথে এটাও সত্য, কুমিল্লার মানুষ অন্যায়ের বিপক্ষে যারা সামনে থেকে নেতৃত্ব দেয়, একদম ইতিহাসের প্রত্যেকটি স্তরে স্তরে কুমিল্লার মানুষ ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। আবার একই সাথে সাথে এটাও সত্য বলেছে, আমরা নেতৃত্বের সময় আমরা সামনে থাকি কিন্তু প্রাপ্তির সময় আমরা থাকি না। কারণ আমরা অন্যান্য জেলার মতো হয়তো তদবির বা এই বিষয়গুলো নিয়ে আমাদের নিজেদের মধ্যে সংকোচ ফিল হয়। আমরা যখন দেওয়ার সময় আসে তখন সারা দেশটাকে একসাথে ভাবি। সেই জন্য আমরা চিন্তা করে আমাদের একটা অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন হোক, আমাদের কুমিল্লাকে নিয়ে যেমন ভাবতে হবে সারা দেশকে নিয়ে তেমন ভাবতে হবে। আমরা একসাথে আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ব। এই প্রত্যাশিত বাংলাদেশ গড়ার পূর্বে আমাদের যে কাজটি করতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সর্বশেষ আমাদের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটি হচ্ছে, আমরা বারবার করে দেখছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে আমাদের অনেক সহপাঠী ওখানে রয়েছে, আমার শিক্ষার্থী ওখানে রয়েছে, আমাদের সিনিয়র ভাইরা ওখানে রয়েছে। আমরা দেখেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সব সময় একটা হচ্ছে মূলা ঝুলিয়ে দেওয়া হয়। একদম আমরা দেখেছি শুধুমাত্র এই সরকারের সময় না, আগের সরকার থেকেও আমরা দেখেছি। এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এই তালবাহানা না করে এই 20,000 শিক্ষার্থীর যে দাবি রয়েছে, তাদের দাবি খুবই মৌলিক দাবি। তাদের হল লাগবে, তাদের হচ্ছে থাকার জায়গা লাগবে, শিক্ষার সুন্দর পরিবেশ লাগবে। এই দাবিগুলোকে তালবাহানা না করে আপনারা খুব দ্রুততম সময়ের মধ্যে তাদের সাথে বসে এই দাবিগুলোকে সমাধান করে দিন, না হলে এই সমস্যাটি দিন দিন ঘনীভূত হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সাথে দেখা হবে এবং কুমিল্লার প্রশ্নে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।